মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের সরকারকে কার্যত ধূলিসাৎ করে দিয়ে বাংলায় উত্থান হলো নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির। বাংলার মাটিতে নিঃসন্দেহে এ এক বিরাট ঐতিহাসিক পট পরিবর্তন। স্বাধীনতার ৭৯ বছরের মাথায় এই প্রথম বাংলার শাসনভার হাতে পেল ভারতীয় জনতা পার্টি। আর তার প্রধান কারণ এই বাংলার কয়েক কোটি মানুষ। তারা ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রেখে ভোট বাক্সে খেলা ঘুরিয়ে দিয়েছে এইবার। রবীন্দ্র জয়ন্তীর দিন অর্থাৎ বিগত ৯ মে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলা পেল এই রাজ্যের নবম মুখ্যমন্ত্রীকে। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে প্রত্যেকটা এক্সিট পোলের প্রত্যাশিত ফলাফলকে ছাপিয়ে গিয়ে ২০৭টা আসন নিয়ে বাংলায় সরকার গড়ল পদ্ম ব্রিগেড। বিশ্লেষকদের মতে এটা একটা অ্যান্টি ইনকামবেন্ট সরকার। অমিত শাহ বলছেন মানুষের ভালোবাসায় সরকার গড়েছে বিজেপি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে। তার অভিযোগ ইলেকশনের আগে এসআইআর করে ইচ্ছেকৃত বহু মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি চক্রান্ত করে তাদের ১০০টি কাউন্টিং কেন্দ্র বন্ধ করে অতিরিক্ত ফোর্স ব্যবহার করে ভোট চুরি করে তাদেরকে হারিয়েছে বিজেপি। কিন্তু এখন আর এসব বলে কি লাভ? যা হওয়ার তা তো হয়েই গেছে। মানুষ ব্যালট বক্সে নিজেদের মতামত জানিয়েও দিয়েছে। ২০১১ সালে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সূত্র ধরে যেভাবে ৩৪ বছরের বাম সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত করেছিল, আজ ১৫ বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ওনার সঙ্গেও। নিজের কেন্দ্রেই শুভেন্দু অধিকারীর কাছে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ঘাস ফুলের দুর্গ। অন্নপূর্ণা ভাণ্ডারের কাছে হারল লক্ষ্মীর ভাণ্ডার। যুব শক্তির কাছে হারল যুব সাথী। আর আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল নেতাদের মানুষ বুঝিয়ে দিলেন ভোটের ক্ষমতা ঠিক কতটা। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্নটা হলো, যে বাংলা একটা সময় ভারতের রাজধানী ছিল, যে বাংলা একটা সময় ভারত চালাতো, যে বাংলা একটা সময় চাষাবাদ, বন্দর, বড় বড় ফ্যাক্টরি কেন্দ্রস্থল ছিল, সেই বাংলার রাজনীতি ক্রমশ কিভাবে এতটা দুর্নীতিগ্রস্ত এবং ভাতা নির্ভর হয়ে উঠল বলুন তো? নমস্কার, আমি সুজয় নীল। আপনারা আমার চ্যানেলে আজ অব্দি অনেক ধরনের ভিডিও দেখে এসেছেন। কিছু ভিডিও মার্ডার মিস্ট্রি নিয়ে, আবার কিছু ভিডিও আমাদের পৃথিবীর কিছু অজানা রহস্য নিয়ে। কিন্তু আজকের ভিডিওটা একেবারেই আলাদা হতে চলেছে এইগুলোর থেকে। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার রাজনীতি নিয়ে এবং কথা বলবো এমন কয়েকজন মানুষের ব্যাপারে যারা বছরের পর বছর ধরে বাংলার রাজনীতির চালিকা শক্তি হয়ে থেকেছেন। মানে কথা বলবো মুখ্যমন্ত্রীদের নিয়ে। সেই প্রফুল্লচন্দ্র ঘোষ থেকে শুরু করে আজকের শুভেন্দু অধিকারী। বাংলা আজ অবধি মোট ৮ জন মুখ্যমন্ত্রী এবং ১ জন প্রিমিয়ারকে দেখেছে। প্রত্যেকের সময়কালেই ঘটেছে কিছু ভালো, কিছু খারাপ, আবার কিছু অপ্রত্যাশিত ঘটনা। আর এই সমস্ত ঘটনা নিয়েই আজ আমরা কথা বলবো এই ভিডিওতে। আমাদের উদ্দেশ্য কে ভালো কে খারাপ এটা বিচার করা নয়। এই বিচারের দায়িত্বটা সম্পূর্ণ আপনাদের ওপর থাকবে। আমাদের এই ভিডিওর লক্ষ্য শুধুমাত্র আপনাদের এটা জানানো যে কিভাবে বাংলার রাজনীতি এই জায়গায় এলো এবং এর পেছনে কি কি ভূমিকা রেখেছিলেন আমাদের মুখ্যমন্ত্রীরা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলার মুখ্যমন্ত্রীদের ব্যাপারে জানতে গেলে আমাদের শুরু করতে হবে স্বাধীনতার কিছু বছর আগে থেকে। ১৯২০ সাল ভারতের প্রথম নির্বাচন। এই নির্বাচনটাই ছিল বাংলার রাজনীতির প্রথম স্টেপিং স্টোন। ১৯১৯ সালে তৈরি হওয়া মন্টেগু-চেমসফোর্ড আইনের ভিত্তিতে ১৯২০ সালে ভারতে অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন। তবে এই নির্বাচন ছিল অনেকটাই আলাদা, অন্তত আজকের নির্বাচনের থেকে তো অনেক আলাদা। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার সবার ছিল না। শুধুমাত্র ভারতের মোটামুটি ২০% এলিট মানুষজন ভোট দিতে পেরেছিলেন এই নির্বাচনে। তাদের মধ্যে ছিলেন বড় বড় জমিদার, ইজারাদার, মানে যারা বেশি বেশি টাকা ট্যাক্স দিতেন সেই সময়, সেই রকম মানুষজন। সোজা কথায় ব্রিটিশ মনোনীত মানুষজন। অন্যদিকে ততদিনে বঙ্গভঙ্গের প্রস্তাব এনে তীব্র বিদ্রোহের সম্মুখীন হয়েছে ব্রিটিশরা। বাংলার হিন্দু এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলতে শুরু করেছে ব্রিটিশ। দিল্লিতে চলে গেছে ভারতের রাজধানী এবং বাংলায় শুরু হয়ে গেছে ধর্মের ঐক্যে ফাটল আর আর্থ সামাজিক অবনতি। ১৯০৫ সালে যখন বঙ্গভঙ্গের প্রস্তাব আসে তখন ইংরেজদের পক্ষে চলে গিয়েছিলেন ঢাকার নবাব। যদিও টাকার লোভে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, কিন্তু তার কারণেই বাংলায় গোড়াপত্তন হয়েছিল মুসলিম লীগের। ১৯০৯ সালে মর্লি মিন্টো সংস্কারের ভিত্তিতে মুসলিমদের জন্য আলাদা আসন সংরক্ষণের ব্যবস্থা করা হলো বিধানসভায় এবং বাংলার রাজনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য ১৯৩১ সালে নিয়ে আসা হলো আইনসভায় ধর্মের ভিত্তিতে আসন সংরক্ষণের প্রস্তাব।
1937 সালে ভারতে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্থাপন করলো কংগ্রেস, তবে বাংলায় নয়। কারণ ম্যাকডোনাল্ডের আইনের ভিত্তিতে যে রাজ্যে যে ধর্মের মানুষ বেশি সেই রাজ্যে ধর্মের ভিত্তিতে আসন সংরক্ষণের বিষয়টাও রয়েছে। বাংলায় সেই সময় মুসলিমরা সংখ্যায় অনেক বেশি ছিল, ফলে স্বাভাবিকভাবেই কংগ্রেসের থেকে বেশি ভোট পেলেন কৃষক প্রজা পার্টির ফজলুল হক। বাংলায় একটা জোট সরকার গঠনের প্রয়োজন ছিল, আর এখানেই এন্ট্রি নিলেন ঘনশ্যাম দাস বিড়লা, অর্থাৎ বিড়লা গ্রুপের জিডি বিড়লা। তার কথা মতো কংগ্রেস বাংলায় জোট সরকার গঠন থেকে বিরত থাকলো। অন্যদিকে 1941 সালে ফজলুল হক নিজের উদ্যোগে তৈরি করলেন একটা জোট সরকার, প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টি। তবে এই জোট সরকার কোনোভাবেই সফল হয়নি, কারণ যে দুই দল এই জোট সরকার গঠন করেছিল তারা ছিলেন রীতিমতো চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু। একটা দল ছিল মুসলিম লীগ ঘেঁষা পৃথক পাকিস্তানের দাবি রাখা কৃষক প্রজা পার্টি, যার নেতৃত্বে ফজলুল হক। অন্য দলটা ছিল চরম পাকিস্তান বিরোধী হিন্দু মহাসভা, যার নেতৃত্বে তৎকালীন রাজনীতির প্রো হিন্দু ফেস ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। 1941 সালে যখন বাংলায় এই জোট সরকারটা তৈরি হয়, তখন কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস। মুসলিম লীগ মনে করত কংগ্রেস শুধুমাত্র হিন্দুদের ভালো দেখার জন্য রাজনীতি করে। তারই মাঝে 1943 সালে বাংলায় হিন্দু মুসলিম বিভাজনকে আরো বড় আকার দেওয়ার জন্য জোট সরকারের মুখ ফজলুল হককে পদত্যাগ করতে বাধ্য করে ব্রিটিশরা। এর পরবর্তীতে 43-এ নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসে মুসলিম লীগ, যার নেতৃত্ব দেন নাজিম উদ্দিন। একই সময় বাংলায় আসে রাজ্যের ইতিহাসের সবথেকে বড় এবং ভয়ানক মন্বন্তর। 40 লক্ষ মানুষ মারা যান না খেতে পেয়ে। মাথাচাড়া দিয়ে ওঠে কালোবাজারি। 43-এর মন্বন্তর শেষ হলে বাংলায় শুরু হয় আর একটা সমস্যা, অবিভক্ত বাংলার সব থেকে বড় কৃষক আন্দোলন, যাকে মানুষজন চেনেন তেভাগা আন্দোলন নামে। এই আন্দোলনের অন্যতম মুখ ছিল বাংলার বামপন্থী দল সিপিআই এর শাখা সারা ভারত কিষাণ সভা। আর বাংলায় কৃষকদের হয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অ্যাথলিট, অ্যাক্টিভিস্ট এবং জমিদার পরিবারের বউ ইলা মিত্র। তেভাগা আন্দোলনের পর বাংলার রাজনৈতিক পরিস্থিতি যখন টালমাটাল, তখন 1946 সাল নাগাদ জাতীয় স্তরে একটা ত্রিস্তরীয় ব্যবস্থার প্রস্তাব উঠে আসে। এই প্রস্তাব অনুযায়ী ভারতবর্ষের ক্ষমতার হস্তান্তরের ক্ষেত্রে প্রত্যেক ধর্ম থেকে একজন প্রতিনিধি নিজেদের ধর্মের মানুষের হয়ে মতামত রাখতে পারবেন। প্রাথমিকভাবে মোহাম্মদ আলী জিন্নাহ এই ব্যবস্থার পক্ষে ছিলেন, কিন্তু পরবর্তীকালে তার মনে হয় কংগ্রেস এই প্রস্তাবে মুসলিমদের যথেষ্ট প্রতিনিধিত্ব রাখতে দেবে না। জিন্নাহ ঘোষণা করেন, মুসলিমদের যদি ক্ষমতায় সামিল না করা হয় তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের মধ্যে বিদ্রোহের আগুন ছড়িয়ে দেবেন। আর হলোও তাই। 1946 সালের 16ই আগস্ট বেঙ্গল প্রভিন্সে ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করলো মোহাম্মদ আলী জিন্নাহ। তার লক্ষ্য ছিল একটাই, হয় ভারত ভাগ হবে না হলে ধ্বংস হবে। মুসলিম লীগ ক্ষমতায় ছিল দুটো জায়গায়, পাঞ্জাব এবং বাংলা। তাই বাংলাতেই সব থেকে বেশি প্রভাব পড়ল ডিরেক্ট অ্যাকশন ডের। বাংলার তৎকালীন সরকারের প্রধান এইচ.এস. সুহরাওয়ার্দী এবং নাজিম উদ্দিনের নেতৃত্বে বাংলার মুসলিম সমাজ হিন্দুদের উপর আক্রমণ করলো। তারা দোকানে লুটপাট চালালো, বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিল, মেয়েদের ধর্ষণ করে হত্যা করলো। এই মুসলিম আক্রমণকারীদের প্রত্যক্ষভাবে মদত দিয়েছিল মুসলিম লীগ। সংবাদপত্রে সেই কুখ্যাত হেডলাইন ছাপা হলো, ক্যালকাটা আন্ডার মব রুল। মুসলিম আন্দোলনকারীদের কাছে পেট্রোল, গ্রেনেড, সবকিছু সাপ্লাই ছিল একেবারে পর্যাপ্ত। অন্যদিকে হিন্দুদের কাছে ছিল শুধুমাত্র আঁশবটি, বড় ছুরি আর কিছু কেরোসিন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, ডিরেক্ট অ্যাকশন ডে মূলত মধ্য এবং দক্ষিণ কলকাতায় বেশি প্রভাব ফেলেছিল এবং এই আন্দোলনে বাঙালিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম লীগের বিরুদ্ধে লড়েছিল বাংলার অবাঙালি হিন্দুরাও। আর হিন্দুদের হয়ে পুরো আক্রমণের মুখ হয়ে উঠেছিলেন গোপাল মুখোপাধ্যায়, অর্থাৎ মধ্য কলকাতার সেই গোপাল পাঠা। প্রথম কয়েক ঘন্টা মুসলিমরা হিন্দুদের ব্যাপক আক্রমণ করলো, কিন্তু গোপাল পাঠার নেতৃত্বে হিন্দুরা পাল্টা আক্রমণ শুরু করতেই খেলা ঘুরে গেল। সরকারি হিসেব বলছে সেদিন 4000 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন, কিন্তু সংখ্যাটা এর থেকে অনেক বেশি। তৃতীয় দিন অর্থাৎ 18ই আগস্ট সুহরাওয়ার্দী বুঝতে পারেন এইভাবে কোনো লাভ হচ্ছে না, মুসলিমরা ব্যাপক হারে মার খাচ্ছে। তাই সেই সময় থেকে ডিরেক্ট অ্যাকশন ডে বন্ধ করার সিদ্ধান্ত নেয় সুহরাওয়ার্দী। ফলে নিম্নবর্গের মুসলিমদের ময়দানে ফেলে রেখে পালিয়ে যায় মুসলিম লীগ। ফলাফল 7-5 না বুঝে আন্দোলন করতে গিয়ে প্রাণে মারা যায় গরিব মুসলমানরা। সুহরাওয়ার্দী বুঝতে পারেন ভারতের মুসলিমদের নিজের জায়গায় ফেলে রেখে মুসলিম লীগ চলে গেছে আজকের বাংলাদেশে। সেখানেও চলল হিন্দুদের উপর আক্রমণ, যা ইতিহাসের পাতায় পরিচিত হলো নোয়াখালী গণহত্যা নামে।
1947 সালে ভারত স্বাধীনতা পেল, কিন্তু স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত ঝরানোর পরেও দেশভাগের সব থেকে বড় মাসুলটা চোকাতে হলো বাংলা আর পাঞ্জাবকে। ভাগ হলো এই দুটো রাজ্যই। হঠাৎ করেই পূর্ববঙ্গের জমি জায়গা ছেড়ে সামান্য কিছু টাকা সঙ্গে নিয়ে ভারতে চলে আসতে হলো ওপারের বাঙালিদের। প্রায় 1,20,00,000 বাঙালি ঘর ছাড়লেন, কয়েক লক্ষ মানুষ হারিয়ে গেলেন, মারা গেলেন। তাদের সঙ্গে কি হলো আর কেউই জানেন না। আর এই বিরাট মাইগ্রেশনের ফলে মাত্র কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের জনসংখ্যা 1,80,00,000 থেকে বেড়ে হয়ে গেল 3 কোটির কাছাকাছি। সারা বিশ্বে এইরকম আচমকা জনসংখ্যা বৃদ্ধি বোধহয় আর কোথাও ঘটেনি। এপারে এসে বড় বড় ব্যারাক বানিয়ে সেখানে থাকতে শুরু করলো মানুষজন। পাশাপাশি ফাঁকা জমি জবরদখল করে দরমার বেড়া দিয়ে চলতে লাগলো মাথা গোজার বাসস্থান তৈরির কাজ। তৈরি হলো বিশেষ কিছু কলোনি, যা আজকের দিনে পরিচিত কলকাতার রিফিউজি কলোনি নামে। আর এই রিফিউজি কলোনিগুলোর অবস্থান ছিল যাদবপুর, টালিগঞ্জের আশপাশের অঞ্চলগুলোয়। কলকাতার প্রথম রিফিউজি কলোনি ছিল যাদবপুরের মিলিটারি ব্যারাকের উপর তৈরি হওয়া আজকের বিজয়গড়। ধীরে ধীরে এর আশপাশের জায়গাগুলোতে তৈরি হতে লাগলো আরো কিছু রিফিউজি কলোনি। আর এই কলোনিগুলোর নাম দেওয়া হলো স্বাধীনতা সংগ্রামীদের নাম অনুযায়ী। মহাত্মা গান্ধীর নাম অনুসারে তৈরি হলো বাপুজি নগর, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অনুসারে তৈরি হলো নেতাজি নগর, সুচেতা কৃপালিনীর নাম অনুসারে তৈরি হলো সুচেতা কলোনি, মাস্টারদা সূর্য সেনের নাম অনুসারে হলো সূর্যনগর, এবং স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণ করতে তৈরি হলো শহীদনগর কলোনি। আর ঠিক এইরকমই একটা অদ্ভুত পরিস্থিতিতে বাংলার দায়িত্ব দেওয়া হলো এমন একজন মানুষকে, যিনি হয়তো এই দায়িত্ব নেওয়ার জন্য কোনোভাবেই তৈরি ছিলেন না। ভোটাভুটির মাধ্যমে নয়, বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যরা নিজেরাই আলোচনা করে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত করলেন প্রফুল্লচন্দ্র ঘোষকে। আর এই প্রফুল্লচন্দ্র ঘোষের হাত ধরেই শুরু হলো বাংলার মুখ্যমন্ত্রী শাসন। 1947 সালে যখন বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের কথা উঠল, তখন হঠাৎ করেই বাংলার সিংহাসনে বসিয়ে দেওয়া হলো প্রফুল্লচন্দ্র ঘোষকে। সর্বসাকুল্যে এই মানুষটা ক্ষমতায় ছিলেন মাত্র 5 মাস, কিন্তু তার সামনে সমস্যা ছিল প্রচুর। মানুষজনের অর্থাভাব দূর করা, দাঙ্গা সামলানো, দুর্ভিক্ষের পরিস্থিতি সামলানো, সবকিছু নিয়েই বাংলার পরিস্থিতি ছিল ভয়াবহ। প্রফুল্লবাবু সরকারের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ ছিল, কিন্তু তার পদত্যাগের বিষয়টা ছিল বড়ই অদ্ভুত। 1948 সালে 5 মাস মুখ্যমন্ত্রিত্বের পর তাকে বাধ্য করা হয় পদত্যাগ করতে। আর প্রফুল্লচন্দ্র ঘোষের হাতে পদত্যাগের চিঠি ধরান শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লা। প্রফুল্ল ঘোষ পদত্যাগ করার পরেই আবারও ধ্বংসের মুখে পড়ল বাংলা। সেই পরিস্থিতিতে বাংলার অর্থনীতিকে সামলাতে 1948 সালের 23শে জানুয়ারি বাংলার মসনদে বসলেন একজন প্র্যাকটিসিং ডাক্তার। কলকাতার মেয়র হিসেবে সেই ভদ্রলোকের কাজ আগেই মানুষের নজর কেড়েছিল। তবে এবার দায়িত্বটা আরো বড়। এবার শুধু শহর নয়, এবার গোটা রাজ্য। এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমরা কার ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাংলার মুখ্যমন্ত্রীদের তালিকায় একেবারে 2য় নম্বরে আসছেন বাংলার উপকার, সল্টলেক এবং কল্যাণীর মতো শহরের প্রতিষ্ঠাতা ডক্টর বিধানচন্দ্র রায়। আচ্ছা, এখানে অনেকের কনফিউশন হতে পারে যে আমরা কেন হঠাৎ বিধান রায়কে 2য় মুখ্যমন্ত্রী হিসেবে কনসিডার করছি, যেখানে এতদিন সবাই জেনে এসেছে যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। আসলে প্রফুল্লচন্দ্র ঘোষ যখন বাংলার সিংহাসনে বসেছিলেন, তখন সরাসরি চিফ মিনিস্টার বলে কোনো পদ ছিল না। যেটা ছিল সেটা হলো প্রিমিয়ার। অনেকেই পদটাকে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীও বলতেন। সেই কারণেই প্রথম চিফ মিনিস্টার হলেন ডক্টর বিধানচন্দ্র রায়, কিন্তু চেয়ারে তিনি 2য়। পশ্চিমবঙ্গ সরকারের প্রধান হওয়ার পরেই বিধানচন্দ্র রায়ের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল রিফিউজি সমস্যার মোকাবিলা। বাংলায় এই রিফিউজি আগমন এবং তাদের পুনর্বাসনটা একটু অন্যরকম ভাবে হয়েছিল। এই পুনর্বাসনের ক্ষেত্রেও একটা জাতিবাদ প্রকট হয়ে উঠেছিল। পূর্ববঙ্গ থেকে যারা এদিকে এসেছিলেন, তাদের মধ্যে মূলত 2 ধরনের মানুষ ছিলেন। এক উচ্চবর্ণের ব্রাহ্মণ এবং কায়স্থ পরিবার, এবং নিম্ন বর্ণের নমশূদ্র পরিবার। সংখ্যায় কিন্তু এই নমশূদ্ররা অনেক বেশি ছিলেন, কিন্তু তাদের পুনর্বাসন কোনোদিন ঠিকভাবে করাই হয়নি। উচ্চবর্ণের মানুষজন নিজেদের জায়গা করে নিলেন কলকাতার আশপাশের রিফিউজি কলোনিগুলোতে। অন্যদিকে নমশূদ্রদের পাঠিয়ে দেওয়া হলো দণ্ডকারণ্য এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একেবারে চিপ লেবার হিসেবে কাজ করার জন্য। বিধান রায় বুঝতে পেরেছিলেন এই বিপুল জনবিস্ফোরণকে সামলানোর জন্য সবার আগে লাগবে শিল্প এবং সঠিক কৃষি কাজ, সঙ্গে এই শহরের কানেক্টিভিটি ব্যবস্থাও সঠিক করার প্রয়োজন রয়েছে। সে কারণেই একসাথে দুদিকে লক্ষ্য রেখে এগোলেন বিধানচন্দ্র রায়।
1952 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে হুগলি নদীর ওপর একটা কেবল ব্রিজ তৈরি করার প্রস্তাব নিয়ে গেলেন বিধানচন্দ্র রায়। তবে সেই ব্রিজের উদ্বোধন হলো 1992 সালে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন। নাম হলো বিদ্যাসাগর সেতু। তবে শুধু হাওড়া এবং কলকাতার মধ্যে যোগাযোগ ঠিক করলেই তো হবে না, কলকাতার মধ্যেও র্যাপিড রেল পরিষেবা চালানো দরকার। সেই কারণেই বিধানচন্দ্র রায় নিজের অফিসে ডেকে পাঠালেন দুই ফরাসি ইঞ্জিনিয়ারকে এবং তাদের দিয়েই তৈরি করলেন ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবার ব্লু প্রিন্ট, যেটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে চালু হলেও আজও হয়ে রয়েছে গোটা কলকাতার লাইফ লাইন। যোগাযোগ ব্যবস্থা মোটামুটি হাতে আসার পর এইবার বিধান রায় শুরু করলেন শিল্প উন্নয়নের কাজ। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে প্রথম থেকেই কয়লা এবং অন্যান্য খনিজ দ্রব্যের আধিক্য ছিল অনেক বেশি। সামনে দামোদর নদে জলের পরিমাণও বেশ ভালো। সেই কারণেই বিধানচন্দ্র রায় পাখির চোখ করলেন বর্তমান পশ্চিম বর্ধমান জেলার প্রাণকেন্দ্র দুর্গাপুরকে। এই দুর্গাপুরকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তৈরি করলেন তিনটে বড় প্রকল্প। তৈরি হলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দামোদর ভ্যালি কর্পোরেশন এবং দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন। তালিকাটা কিন্তু এখানেই শেষ নয়, বরং সবে শুরু হলো। ইন্ডাস্ট্রি তৈরি করার পর বিধান রায় সিদ্ধান্ত নিলেন এইবার তিনি নজর দেবেন বন্দর তৈরির কাজে। সেই লক্ষ্যে কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দরের আধুনিকীকরণের কাজ শুরু করলেন বিধানচন্দ্র রায়। ফারাক্কা ব্যারেজ থেকে পর্যাপ্ত জল ছেড়ে কলকাতা বন্দরের জলের পরিমাণ বাড়ালেন তিনি। ফলে বড় বড় জাহাজগুলো পছন্দ করতে শুরু করলো এই দুটো বন্দরকে। তার পাশাপাশি জার্মান টেকনোলজি ব্যবহার করে উল্টোডাঙ্গা এবং ভিআইপি রোড সংলগ্ন বিশাল জলাভূমি লবণ হ্রদকে তিনি বুঝিয়ে দিলেন। তৈরি হলো সল্ট লেকের মতো একটা বিশাল শহর। এই একই ডিজাইন ফলো করে তৈরি করলেন নদিয়া জেলার কল্যাণী শহরটি। কল্যাণীতে নর্থ সাবারবান রেলওয়ে চালু হলো। চিত্তরঞ্জন লোকোমোটিভ নতুন করে প্রাণ ফিরে পেল। তৈরি হলো ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন। শিক্ষার প্রসারের লক্ষ্যেও কাজ শুরু করলেন বিধানচন্দ্র রায়। তৈরি করলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং সর্বোপরি বাংলার একমাত্র আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। কিন্তু সব ভালো গল্পের মাঝেই দেখবেন একটা করে ভিলেন আছে। এই সবের মাঝখানে একটা সমস্যা তৈরি করে দিলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী টি কৃষ্ণমাচারী। তিনি ভারতের রাজনীতির ইতিহাসে টিটিকে নামেও পরিচিত। ভারতের প্রধানমন্ত্রী তখন জওহরলাল নেহরু। বিধানচন্দ্র রায়ের সঙ্গে জওহরলাল নেহরুর সম্পর্ক বরাবরই বেশ ভালো, কারণ বিধানচন্দ্র রায় ছিলেন সেই মানুষ যিনি শুধু ডাক্তার হিসেবে নয়, একজন সুশাসক হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বিধান রায়ের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। বিধানচন্দ্র রায় চেয়েছিলেন বাংলার শ্রমিক সমস্যা, অর্থনৈতিক ইস্যু সবই যাতে ভালোভাবে সামলানো যায়, তাই তাতে যেন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে। কিন্তু এই টিটিকে আচমকা এমন একটা নীতি জারি করে বসলেন যাতে বাংলার টেক্সটাইল ইন্ডাস্ট্রি একেবারে ধ্বংস হয়ে গেল। কলকাতা ভারতের খনিজ সম্পদ সমৃদ্ধ ছোটনাগপুর মালভূমির খুব কাছেই অবস্থিত। রানীগঞ্জ, আসানসোলের মতো শহরগুলোও পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে। সেই কারণেই কলকাতাতে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বানানো সহজ ছিল। কিন্তু কৃষ্ণমাচারী বললেন ভারতের প্রত্যেকটা জায়গায় শিল্প আসাটা প্রয়োজন, তাই কলকাতায় যে দামে লোহা এবং কয়লা পাওয়া যাচ্ছে সেই একই দামে যেন অন্য শহরেও লোহা এবং কয়লা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবটা মেনে নিল। তবে বিধানচন্দ্র রায় একটা অন্য প্রস্তাব রাখলেন। বাংলায় চিনি তৈরি এবং টেক্সটাইলের একটা বড় ইন্ডাস্ট্রি আগে থেকেই ছিল, এগুলোর জন্য প্রয়োজন আখ এবং তুলো। বিধান রায় বললেন কয়লা লোহার দাম যেরকম অন্য জায়গায় একই, সেরকম তুলো এবং আখের দামও আমাদের রাজ্যে একই রাখা উচিত। যৌক্তিকভাবে কথাটা ঠিক হলেও কেন্দ্রীয় সরকার কিন্তু বিধান রায়ের প্রস্তাবটা মানল না। উল্টে 1953 সালে বাংলার টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে শেষ করার জন্য টিটিকে একটা নোটিশ জারি করলেন। সেখানে তিনি দাবি করলেন কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাংলার টেক্সটাইল কোম্পানিগুলো ধুতি তৈরি করছে না। ফলে বাধ্য হয়ে এই টেক্সটাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলো বিধানচন্দ্র রায়কে। 1954 সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একাধিক প্রজেক্ট স্যাংশনের ক্ষেত্রেও সমস্যা করতে শুরু করলেন টিটিকে। দীর্ঘ 5 বছর টিটিকের সঙ্গে সমস্যার পর অবশেষে 1958 সালে মুন্দ্রা স্ক্যান্ডালে নাম জড়িয়ে যাওয়ার অভিযোগে পদত্যাগ করলেন টিটিকে। তবে টিটিকে পদত্যাগ করলেও কেন্দ্রের ফ্রাইট ইকুয়ালাইজেশন পলিসি কখনোই সরানো হয়নি। আর তার মূল কারণ কি জানেন? কংগ্রেসের হাইকমান্ডে অবাঙালি প্রতিনিধিরা ছিলেন সংখ্যায় অনেক বেশি। এই ফ্রাইট ইকুয়ালাইজেশন পলিসির সমস্যাকে পাশ কাটিয়ে নিজের রাজ্যের জন্য সুবিধা নিয়ে আসতে চাইলে কংগ্রেসের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে লবিবাজি করতে হতো। বিধানচন্দ্র রায় ছিলেন আদর্শে চলা মানুষ। কাজ করিয়ে নেওয়ার জন্য উচ্চপদস্থ মানুষজনের পদলেহন করা তার দ্বারা হতো না।
ফলে যা হওয়ার তাই হলো। কেন্দ্রীয় সরকারের ফ্রাইট ইকুয়ালাইজেশন পলিসির চাপে পড়ে বাংলা থেকে পাততাড়ি গুটিয়ে গুজরাট, আহমেদাবাদ, মুম্বাইয়ের মতো শহরগুলোতে চলে গেল বড় বড় ইন্ডাস্ট্রিগুলো। আর তারপর 1962 সালে নিজের 80তম জন্মদিনে বাংলার মানুষকে ছেড়ে চলে গেলেন বিধানচন্দ্র রায়। এরপর তারই ফেলে যাওয়া জুতোয় পা গলালেন কংগ্রেসের অন্য একজন ব্যক্তিত্ব, নাম সেই প্রফুল্লচন্দ্র, তবে ঘোষ নন, সেন। প্রফুল্লচন্দ্র সেন মনে প্রাণে গান্ধীবাদী এই মানুষটা প্রায় 5 বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তার শাসনকালে তার থেকেও বেশি ফোকাসে ছিলেন বাংলার বামপন্থীরা। ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। স্বাধীনতার পর যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো পূরণ করতে পারছিল না সরকার। বাংলায় শিল্প নেই, শ্রমিকদের পেটে ভাত নেই, নারীদের উপর অত্যাচারও চরমে পৌঁছেছে। অন্যদিকে আবার 1964 সালে পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু হিন্দু এবং গারো সম্প্রদায়ের মানুষজনের ওপর আক্রমণ চালাতে শুরু করেছে সে দেশের পাকিস্তান সরকার। সুযোগ বুঝে বাংলাভাষী মুসলিমরাও এই আক্রমণে যোগ দিল। ইতিহাসবিদরাও 1964 সালের এই দাকে এথনিক ক্লেন্সিং বলে উল্লেখ করেছেন। গোটা পৃথিবীর ইতিহাসে সংখ্যালঘুদের উপর বিভিন্ন দেশে যতগুলো আক্রমণ হয়েছে তার তালিকায় 1964 পূর্ব পাকিস্তান রায়েটস বেশ ওপরের দিকেই থাকে। ফলত দ্বিতীয়বারের জন্য ঘর বাড়ি ছেড়ে মা মেয়েদের সম্মান বাঁচাতে পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসেন বাঙালি হিন্দুরা। আবার অন্যদিকে গারো জনজাতি বাধ্য হয় মেঘালয়ে চলে যেতে। বর্তমানে মেঘালয়ে মুসলিম এবং গারোদের মধ্যে চলা জাতিসত্তাগত গণ্ডগোলের রুটও কিন্তু এই 1964 পূর্ব পাকিস্তান দায়ী। যাই হোক, আবারও ফিরে আসা যাক আসল গল্পে। পূর্ব পাকিস্তান ভাঙার পর আবারও পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় রিফিউজিদের আগমন। তারই মাঝে প্রফুল্লচন্দ্র সেন সরকারের বিরুদ্ধে বাড়তে শুরু করলো মানুষের ক্ষোভ। গরিব খেটে খাওয়া মানুষদের নিয়ে আন্দোলনের ময়দানে নামতে শুরু করলেন বামপন্থীরা। ধীরে ধীরে কিছু এলিট ক্লাসের মানুষজন যোগ দিলেন এই লড়াইয়ে। কংগ্রেসের বিকল্প হিসেবে উঠে আসতে শুরু করলো বামেরা। অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টিতে ততদিনে শুরু হয়েছে মতাদর্শগত সমস্যা। এই সমস্যা একটা সময় এমন জায়গায় পৌঁছলো যে 1964 সালে ভাগ করতে হলো ভারতের কমিউনিস্ট পার্টিকে। রংটা লালই রইল, পাল্টে গেল চিহ্ন। ধান শীষের পরিবর্তে কাস্তের সঙ্গ দিতে আসলো হাতুড়ি আর তারা। তৈরি হলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদী, ওরফে সিপিআইএম। 1966 সাল নাগাদ বাংলার অবস্থা খারাপের দিকে যেতে শুরু করলো। চাল, ডাল, তেল, মাংস সহ সমস্ত জিনিসের দাম বাড়তে লাগলো। রেশনিং ব্যবস্থার উপর নির্ভর করে মানুষকে চলতে হচ্ছে সেই সময়। স্কুল থেকে ফিরে বাচ্চাদের পড়াশোনা না করে যেতে হচ্ছে কেরোসিন কিংবা সর্ষের তেলের লাইনে। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। 1966 সালে উত্তর 24 পরগনার স্বরূপনগরে একটা রেশন দোকানকে ঘিরে এমনই একটা বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হলো। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ কয়েক রাউন্ড গুলিও চালালো। সেখানে মারা গেল নুরুল ইসলাম নামের একটা ছেলে। পরবর্তীতে উন্মত্ত জনতা ঘিরে ফেলল স্বরূপনগর থানা এবং পুড়িয়ে দিল জিনিসপত্র। প্রফুল্লচন্দ্র সেনের সরকারের বিরুদ্ধে মানুষ বেশ বিরক্ত হয়ে উঠেছিলেন ততদিনে। প্রথম দিকে মানুষের এই বিক্ষোভ রাজনৈতিক না হলেও ধীরে ধীরে বামফ্রন্ট এই আন্দোলনের অংশ হয়ে উঠল। 1967 সালে তমলুকের অজয় মুখার্জি নামক এক কংগ্রেস নেতা কংগ্রেস থেকে বেরিয়ে তৈরি করলেন বাংলা কংগ্রেস। 1967 সালের নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে ফলাফল ত্রিশঙ্কু অবস্থানে পৌঁছল, অর্থাৎ প্রয়োজন জোট সরকারের। এই প্রথম স্বাধীনতার পর 1967 সালে বাংলায় তৈরি হলো জোট সরকার, অর্থাৎ যুক্ত ফ্রন্ট সরকার। বাংলা কংগ্রেসের আসন সংখ্যা ছিল বেশি, সে কারণেই এই সরকারের মুখ্যমন্ত্রী হলেন অজয় মুখোপাধ্যায় এবং উপমুখ্যমন্ত্রী কে হতে পারে বলুন তো? জ্যোতি বসু। এই সরকারের আমলেও অবস্থার পরিবর্তন খুব একটা হলো না। শিল্প প্রায় চলে গেছে বাংলা থেকে, কৃষির দিক থেকেও তথৈবচ অবস্থা। তারই মধ্যে এই যুক্তফ্রন্ট সরকার হাজার চেষ্টা করেও মানুষের সমস্যা সমাধান করে উঠতে পারছে না। ফলে বিক্ষোভের আগুন বাড়ছে সারা বাংলায়। একই সাথে এলিট ক্লাসের মানুষজনের উপরেও ক্ষোভ বাড়ছে গরিব খেটে খাওয়া মানুষজনের। আর তার সবচেয়ে বড় প্রমাণ 1968 সালে কলকাতা শহরের বুকে ঘটে গেল একটা চূড়ান্ত নক্কারজনক ঘটনা। 1968 সালের জুলাই মাসে কলকাতা শহরের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো অশোক কুমার নাইট নামের একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে
মূলত তৎকালীন বম্বের সুপারস্টার অশোক কুমার এসে পারফর্ম করেছিলেন, কিন্তু সেই রাতেই নজরুল মঞ্চ এবং রবীন্দ্র সরোবর এলাকায় কয়েক ডজন নারীর ধর্ষণের ঘটনা ঘটে। যাদের ধর্ষণ করা হয়েছিল তারা সবাই ছিলেন সমাজের উঁচু তলার, আর যারা ধর্ষণ করেছিল তারা সবাই ছিল সমাজের নিচু তলার নাগরিক, এবং তাদের মধ্যে অধিকাংশই ছিল বাম কর্মী। তাই এই ঘটনাকে জাস্টিফাই করতে তৎকালীন বাম সংগঠনগুলো বলে ওঠে এটা নাকি বুর্জোয়াদের বিরুদ্ধে প্রলেতারিয়েতের উত্থান। অশোক কুমার নাইটের এই ঘটনার পাশাপাশি আরও একটা ঘটনা ঘটিয়েছিল সেই সময়কার এই প্রলেতারিয়েতরা। কি সেই ঘটনা বলুন তো? রাইটার্স বিল্ডিং এর ঠিক বিপরীত দিকের রাস্তায়, জিপিও এবং আরবিআই এর ঠিক সামনে, শিল্পপতি আদিত্য বিড়লাকে গাড়ি থেকে নামিয়ে তার জামা কাপড় ছিঁড়ে ভিড়ের মাঝে তাকে অন্তর্বাস পরিয়ে হাঁটিয়েছিল এরা। হ্যাঁ, সেদিন নিজের অফিস 15 ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস অবধি ওইভাবেই হেঁটেছিলেন আদিত্য বিড়লা। আর রাস্তার দুধারে উল্লাসে মেতেছিল ঝাঁকে ঝাঁকে প্রলেতারিয়েট। এমন বেশ কিছু ঘটনায় বুঝিয়ে দিয়েছিল সেই সময় কতটা উত্তপ্ত ছিল বাংলার রাজনৈতিক পরিস্থিতি। বিড়লার সঙ্গে এই ঘটনা ঘটার পর একে একে বাংলা ছেড়ে বেরিয়ে যায় ফিলিপস এবং ব্রুকবন্ডের মতো বড় বড় কোম্পানিগুলো। ফলে বেকারত্বের সমস্যা আরও বেশি করে বাড়তে শুরু করে বাংলায়। আর তারই মাঝে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে উঠে আসে একটা জায়গার নাম, নকশাল বাড়ি। শুরু হয় বাংলার রাজনীতির এক নতুন অধ্যায়, নকশাল আন্দোলন। 1943 সালে তেভাগা আন্দোলনের ব্যাপারে তো আপনাদের আগেই বলেছি। সেই তেভাগা আন্দোলনের পরবর্তী অধ্যায়টাই শুরু হলো বাংলায়। দক্ষিণবঙ্গ থেকে এবারে ফোকাসে উত্তরবঙ্গ। দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকে সেই সময় চা শ্রমিকদের নিয়ে কাজ করছেন চারু মজুমদার। বাংলায় চাষিদের বিরুদ্ধে জমিদারদের আক্রমণ তখন চরমে পৌঁছেছে। চাষিদের শোষণ করা, তাদের প্রাপ্য টাকা না দেওয়া, সবকিছু যেন জীবনের অংশ হয়ে উঠছিল। আর এই সব হচ্ছিল একটা বিশেষ ব্যবস্থার জন্য, চিরস্থায়ী বন্দোবস্ত। ইংরেজ আমলে এই নিয়ম চালু হওয়ার পর মাত্র 5% জমিদার হয়ে যান বাংলার প্রায় 85% জমির মালিক। অন্যদিকে কৃষকরা ছিলেন শুধুমাত্র 15% জমির মালিক। ফলে এই জমিতে কৃষকদের কোনো অধিকারই ছিল না। এই রকম একটা অদ্ভুত পরিস্থিতিতে বাংলার হতদরিদ্র কৃষকরা জমিদারদের জমিতে গিয়ে ধান কাটা শুরু করলেন এবং নিজেদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলেন। জমিদাররাও বন্দুক উঁচিয়ে কৃষকদের আটকানোর চেষ্টা করলেন। কৃষকরাও প্রতিবাদ করল। শুরু হলো পুলিশ, জমিদার এবং কৃষকদের মধ্যে সশস্ত্র সংগ্রাম, এবং এর থেকেই পরবর্তীতে নকশাল আন্দোলনের জন্ম। অন্যদিকে 1967 সালে চারু মজুমদারের লেখা দলিলগুলো নিয়ে চীনের পিকিংয়ে কমিউনিস্ট নেতা মাও জেদং এর সঙ্গে দেখা করতে গেলেন বাম নেতারা। তবে এই বাম নেতারা কিন্তু সিপিআইএম এর নেতা নন, এদের দল সিপিআইএমএল। আর এই দলটির প্রতিষ্ঠাতা ছিলেন চারু মজুমদার। তার বিশ্বাস ছিল ভারতের কৃষি ব্যবস্থা পুরোপুরিভাবে বুর্জোয়াদের হাতে চলে গেছে, এবং বাম নেতারা নিজেদের লক্ষ্য ভুলে গিয়ে এদের সঙ্গে হাত মিলিয়ে ফেলেছে। যাই হোক, চীনের পিকিংয়ে যখন এই নেতারা মাওয়ের সঙ্গে দেখা করতে গেছেন, সেই সময় পিকিং রেডিও থেকে একটা সম্প্রচার বার্তা এলো। মাও জেদং তাদের বললেন, এই ধরনের আন্দোলন যারা করেন তারা প্রধানত এমন ধরনের মানুষ হন যারা কোনো কারণবশত হয়তো পড়াশুনো করতে পারেননি। মাওয়ের সেই কথাটা বুঝতে পারেননি সিপিআইএমএল এর নেতারা। ফলে এখানকার নকশা কর্মীরা ভাবেন যারা পড়াশুনো করেন তারা বোকা হয়ে যান, তাই মানুষকে শিক্ষিত হতে দেওয়া যাবে না। শুরু হলো স্কুল ভাঙচুর, শিক্ষা প্রতিষ্ঠানের উপর আগুন দেওয়া, এবং সর্বোপরি হতে শুরু করলেন প্রফেসররা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক গোপাল চন্দ্র সেনের হত্যাকাণ্ডকে যাদবপুরের ইতিহাসের একটা ব্ল্যাক স্পট বলা চলে। শিডিউল অনুযায়ী পরীক্ষা নেওয়ার অপরাধে যাদবপুরের লেকের পাশে তাকে গুলি করে হত্যা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নকশাল নেতারা। বেথুন কলেজের অধ্যাপক সত্যেন্দ্রনাথ চক্রবর্তী খুন হন লেকচার চলাকালীন সময়ে। শুরু হয় ভারতের বড় বড় মনীষীদের মূর্তি ভাঙা। কিন্তু এই নকশাল আন্দোলনের কোনো বড় ভিত্তি ছিল না। নকশাল আন্দোলনকারীরা জমিদারদের হত্যা করে জমি তো নিয়েই নিলেন, কিন্তু সেই জমি দিয়ে হবেটা কি তা তারা ভেবে উঠতে পারলেন না। শহর অঞ্চলেও স্কুল কলেজ ভাঙা হলো, বন্ধ পালন হলো, শিক্ষক, ইঞ্জিনিয়ার, প্রফেসরদের প্রাণ গেল। সবই তো হলো, কিন্তু এরপর কি? কানু সান্যাল, চারু মজুমদারদের মাথায় আর কোনো প্ল্যানই নেই। ফলে এবার শুরু হলো পাল্টা প্ল্যানিং, নকশালদের শেষ করার প্ল্যানিং। আর এই প্ল্যানিং এর মাস্টারমাইন্ড ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 1967 সাল থেকে 1972 পর্যন্ত বাংলায় 4বার সরকার বদল হয়।
এবং 3 বার রাষ্ট্রপতির শাসন জারি হয়। ফলে এই সময়টায় কোনো সরকারই এই নকশাল আন্দোলনকে সামাল দিতে পারছিল না। একদিকে নকশাল আন্দোলন, অন্যদিকে এসইউসিআই এর শ্রমিক ইউনিয়নগুলোর বিক্ষোভ। সব মিলিয়ে বাংলায় সেই সময় না ঠিক করে খাদ্যশস্য আদায় হচ্ছে, না কলকারখানায় কাজ হচ্ছে। উপরন্তু বাংলা কংগ্রেস এবং সিপিআইএম এর আদর্শগত দিক থেকে অনেকটা আলাদা। ফলে এই জোট সরকার একেবারেই ব্যর্থ হয়ে গেল। জোট সরকারের মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় নিজেরই জোট শরিক সিপিআইএম এর বিরুদ্ধে অনশন করতে শুরু করলেন। তারই মাঝে কৃষকদের নেতা হিসেবে উঠে এলেন হরে কৃষ্ণ কোঙার। তার নেতৃত্বেই কৃষকরা জমিদারদের জমিতে ধান কেটে নিজেদের মধ্যে বিলিয়ে দিল। হরে কৃষ্ণ কোঙারের উত্থান দেখে সিঁদুরে মেঘ দেখতে শুরু করলো বাংলা কংগ্রেস। তাদের অভিযোগ ছিল সরকারের সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে তারা নিজেদের পলিটিক্যাল বেস বৃদ্ধি করছে। অন্যদিকে নকশাল আন্দোলন ততদিনে আউট অফ কন্ট্রোল হতে শুরু করে দিয়েছে। সিপিআইএম এর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে সিপিআইএম এর ক্যাডার বাহিনী। 1970 সালের সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ব্যাপারে অনেকেই অনেকটা জানেন। সেদিন বর্ধমানের কংগ্রেস সাপোর্টার সাঁই পরিবারের 2 ছেলে মলয় সাঁই এবং প্রণব সাঁইকে হত্যা করে তাদের রক্তমাখা ভাত তাদের মা মৃগনয়নী দেবীকে খাইয়ে দেন সিপিআইএম এর নেতারা। অনেকে বলেন এই সাঁইবাড়ি হত্যাকাণ্ডের পিছনে নাকি ছিলেন বাম জমানার ডাক সাইটে মন্ত্রী নিরুপম সেন, যিনি সেই সময় খোকন সেন নামেও পরিচিত ছিলেন এলাকায়। এই হত্যাকাণ্ডের পর অবশেষে বাংলায় পা রাখেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি বাংলায় এসে গরিবে হটাও এর স্লোগান দেন। এরই মাঝে 1971 সালের নির্বাচনের আগে নকশালরা ঘোষণা করে যারা এই নির্বাচনে অংশ নেবেন তাদেরকে হত্যা করা হবে। নকশালদের এই হুমকিকে উপেক্ষা করে নির্বাচনে যোগ দিয়ে খুন প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা হেমন্ত বসু। 1971 সালের এই নকশাল আন্দোলন দমন করার জন্যই 2টো বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্ডিয়ান আর্মির সাহায্য নিয়ে তিনি শুরু করলেন অপারেশন স্টিপল চেজ। অন্যদিকে জারি করলেন মিসা আইন। এই মিসা আইনের মাধ্যমে গ্রেপ্তার করা হলো সরকার বিরোধী সমস্ত মুখকে। নকশাল না করেও গ্রেপ্তার হলেন অনেকেই। তখন বাংলায় জারি করা হয়েছে প্রেসিডেন্ট রুল, আর বকলমে বাংলা সরকার চালাচ্ছেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 1971 সালে হেমন্ত বসুর হত্যাকাণ্ডের পর উত্তর কলকাতার কাশীপুর ও বরানগরের একটা অংশে বেছে বেছে নকশাল কর্মীদের হত্যা করে বাংলার পুলিশ। 17ই অগস্ট এই অভিযান হয়েছিল। ফলে বাম সমর্থকদের মধ্যে এটা অগাস্ট ভায়োলেন্স নামেও পরিচিত। পাশাপাশি 71-এর বাংলাদেশ মুক্তি সংগ্রামের পর ততদিনে ইন্টারন্যাশনাল লিডার হয়ে উঠেছেন ইন্দিরা গান্ধী। নকশাল আন্দোলন তখন প্রায় শেষ পর্যায়ে। চারু মজুমদার কানু সান্যালদের ক্ষমতা শেষের পথে। তারই মাঝে এই অশান্ত পরিবেশে 1972 সালে আবারও হলো নির্বাচন। আগস্ট হত্যাকাণ্ডের প্রতিবাদে অনেক জায়গাতেই প্রার্থী দিল না বামেরা। ফলে বিপুল ব্যবধানে জয়লাভ করে সরকার গঠন করল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। মুখ্যমন্ত্রী হলেও সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়কালটা বাংলার জন্য মোটেও সুখকর ছিল না। 1972 সালের বিতর্কিত সেই নির্বাচনে ব্যাপক ভোট রিগিং, বিরোধী দমনের অভিযোগ উঠল। কংগ্রেস হাইকমান্ড থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়কে নির্দেশ দেওয়া হয়েছিল বাংলাকে নকশাল মুক্ত করতে হবেই। 72-এর আগে যখন বাংলায় জরুরি অবস্থা জারি ছিল, সেই সময়ও নকশালদের দমন করার জন্য ব্যবস্থা নিয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 1970 সালের বারাসাত মামলা আসলে এরই একটা অন্যতম অংশ, যেটার উল্লেখ আমরা নবারুণ ভট্টাচার্যের অ্যাওয়ার্ড উইনিং নভেল হারবার্টেও পেয়েছি। তবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর যেন আরও আক্রমণাত্মক হয়ে উঠলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। একের পর এক সাধারণ মানুষকে আটক করতে শুরু করলো কলকাতা পুলিশ। নকশাল আন্দোলনের সঙ্গে যোগসাজশ না থাকলেও অকথ্য অত্যাচারের শিকার হতে হলো সাধারণ খেটে খাওয়া মানুষকে। তারই মাঝে আটক হলেন বাংলার এক স্কুল শিক্ষিকা, নাম অর্চনা গুহ। তার ভাই তথা নকশাল আন্দোলনের অন্যতম মুখ সৌমেন গুহর ব্যাপারে খবর নেওয়ার জন্যই অর্চনা দেবীকে আটক করলেন লালবাজার পুলিশের বড় কর্তা রুনু গুহ নিয়োগী। অর্চনার উপর পুলিশ চালালো একেবারে 3rd ডিগ্রি টর্চার। শেষ পর্যন্ত পুলিশের এই মার সহ্য করতে না পেরে সারা জীবনের মতো প্যারালাইজড হয়ে গেলেন অর্চনা গুহ। ততদিনে পুলিশ হেফাজতেই হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছেন নকশাল আন্দোলনের প্রতিষ্ঠাতা চারু মজুমদার। 1977 সালে বাম সরকার ক্ষমতায় আসার পর তবেই ছাড়া পান অর্চনা গুহ। ভাই সৌমেন গুহর সঙ্গে মিলে অর্চনা গুহ মামলা করেন রুনু গুহ নিয়োগের বিরুদ্ধে। সৌমেন গুহ নিজেই লড়েন সেই মামলা। দীর্ঘ প্রায় 19 বছর ধরে মামলা চলার পর অবশেষে 1996 সালে রায় ঘোষণা হয় রুনুর বিরুদ্ধেই। তবে তাকে আদালত
মাত্র 1 বছরের জেল হেফাজতের নির্দেশ দেয়। কোর্ট থেকে কোর্ট কেস ঘুরতে ঘুরতেই 2001 সালে মারা যান রুনু গুহনিয়োগী। শাস্তি পেতে হয়নি তাকে। যাই হোক, এটা একটা আলাদা গল্প। আবারও চলুন ফেরা যাক সিদ্ধার্থ শঙ্কর রায়ের আলোচনায়। 1975 সালে এলাহাবাদ হাইকোর্ট ঘোষণা করল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের প্রচারের জন্য সরকারি তহবিল, সরকারি মেশিনারি ব্যবহার করেছেন। বাতিল ঘোষণা হলো তার নির্বাচনী মনোনয়ন। পাশাপাশি কোর্ট এটাও জানালো আগামী 6 বছর তিনি আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। ততদিনে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে বিরোধী দলগুলো শুরু করে দিয়েছে বিক্ষোভ। ইন্দিরার পদত্যাগের দাবিতে শুরু হয়েছে রেল রোকো কর্মসূচি। পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করলে ইন্দিরাকে সাহায্য করতে এগিয়ে এলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তার পরামর্শে সারা ভারত জুড়ে জরুরি অবস্থা জারি করার ঘোষণা করলেন ইন্দিরা গান্ধী। যদিও ইন্দিরাকে পরামর্শ দেওয়ার বিষয়টা প্রকাশ্যে কোনোদিনও স্বীকার করেননি সিদ্ধার্থ শঙ্কর রায়। সারা ভারতের মতোই বাংলাতেও শুরু হলো ইমার্জেন্সি। সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হলো। প্রতিদিন খবরের কাগজে কি ছাপা হবে আর কি হবে না সেটাও ঠিক করে দিত সরকার। সম্পাদকীয় পাতার উপরেও আক্রমণ শানানো হলো। সমাজের সমস্ত স্তরের মানুষের মনে সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হলো। আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল 1977 সালের নির্বাচনে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করল বাম ফ্রন্ট। ক্ষমতায় এলেন জ্যোতি বসু। ইংলিশ মিডিয়ামে পড়ে বিদেশ থেকে ব্যারিস্টারি শিখে এলেও প্রত্যন্ত গ্রামের গরিব ভাগচাষীর নেতা হয়ে উঠতে বিশেষ সময় লাগেনি জ্যোতি বসুর। আর সেই কারণেই হয়তো আজ এত বছর পরেও জ্যোতি বসুর অলমোস্ট 24 বছরের মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড ভাঙতে পারেনি কেউই। কিন্তু তারপর কিভাবে মরিচঝাঁপি হত্যাকাণ্ড, আনন্দমার্গী হত্যাকাণ্ড, বানতলা হত্যাকাণ্ড এবং সঞ্চয়িতা চিটফান্ড স্ক্যামের মতো একটার পর একটা ঘটনা ব্যাকফুটে ফেলল বামফ্রন্টকে। কিভাবে জন্ম হলো মমতা বন্দ্যোপাধ্যায় নামক এক দাপুটে বিরোধী নেত্রীর? কিভাবেই বা তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একজন সজ্জন ব্যক্তিকে আসনচ্যুত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন? আর তারপর কিভাবে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক হিসেবে থাকা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নাকানিচো বানি খাইয়ে পশ্চিমবঙ্গের মাটিতে প্রথমবারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় এলেন? এই সব কিছুই বলবো, তবে এই ভিডিওর সেকেন্ড পার্টে। চিন্তা নেই, দেরি করব না, পরের সপ্তাহেই আসছে সেকেন্ড পার্ট। আবারও দেখা হচ্ছে সেই ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো। নমস্কার।